নমস্কার, চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিওতে নিয়ে চলে এসেছি জীববিদ্যার নতুন একটি চ্যাপ্টার। সেই অধ্যায়টার নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি, অর্থাৎ জীব রসায়ন। বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জীববিদ্যার আমরা যে সিরিজটি চালু করেছিলাম সেই সিরিজে আমরা তিনটে অধ্যায় কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা আমাদের 4 নম্বর অধ্যায় নিয়ে চলে এসেছি, যেটির নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি বা জীব রসায়ন। তো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখে নেওয়া যাক আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কি বলছে। আজকে 1 নম্বর কোশ্চেন বলছে, প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসেছে। 2019 সালে চলে এসেছে, ঠিক আছে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে ভিটামিন, অপশান বি বলছে শর্করা, অপশান সি বলছে আলফা অ্যামাইনো অ্যাসিড এবং লাস্ট অপশান অপশান ডি বলছে খনিজ লবণ। তাহলে চারটে অপশানের মধ্যে কি হবে? প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? প্রোটিন আসলে তৈরি হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের চেন, ছোট ছোট চেনের মতো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, ঠিক আছে। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে, প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়ায় একটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? তাহলে খুব সুন্দর একটি কোশ্চেন বলছে, প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়ায় একটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019-এ চলে এসেছে। অপশান এ বলছে 2D গঠন, অপশান বি বলছে গ্লোবিউলার গঠন, অপশান সি বলছে 3D গঠন এবং ডি বলছে লিনিয়ার গঠন। তাহলে চারটে অপশনের মধ্যে কি কি হবে? প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়া একটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 3D গঠন, ঠিক আছে। 3D গঠন রূপে কিন্তু একটি প্রোটিন ফোল্ডিং একটি পলিপেপটাইড 3D গঠন রূপে কিন্তু ভাঁজ হয়ে যায়, ঠিক আছে, প্রোটিনের ফোল্ডিং প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে, চালের জলে মাড়, অর্থাৎ চালের যে আমরা যে ফ্যান বা যেটা মাড় দিই, চাল যখন ফুটে ভাত হয়, তারপরে যে সাদা রঙের যে ফ্যান বা মাড় বলি যেটাকে আমরা বাংলা ভাষায়, সেই মাড় ওর মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে অর্থাৎ মাড়ের মধ্যে কি রয়েছে? খুব সুন্দর একটি কোশ্চেন বলছে যে আমরা যে চালের যে ফ্যান হয় বা যে মাড় হয়, সে মাড়ের মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা আয়োডিনের সলিউশন যদি আমরা দিয়ে দিই, তাহলে দ্রবণটি কি হয়ে যায়? নীল কালো রঙের হয়ে যায়। এটি কি ইঙ্গিত করে যে ফ্যানের মাড়ের মধ্যে কি আছে? চালের যে মাড়টা তার মধ্যে কি আছে, কি ইঙ্গিত করে? এটি ইঙ্গিত করে হচ্ছে কি বলেছে, অপশন এ বলছে চর্বি অর্থাৎ ফ্যাট, জটিল প্রোটিন অর্থাৎ কমপ্লেক্স প্রোটিন, শ্বেতসার, আর হচ্ছে সাধারণ প্রোটিন। তাহলে কি হবে? সঠিক অ্যান্সার শ্বেতসার, অর্থাৎ কি হবে? শ্বেতসার বলতে এখানে কার্বোহাইড্রেটের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। শ্বেতসার এর মধ্যে কিন্তু আছে। পরের কোশ্চেন বলছে, কোন কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2018 সালে চলে এসেছে। অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ বলছে গলগি বডিতে, অপশান বি বলছে সাইটোপ্লাজমে, অপশান সি বলছে ক্লোরোপ্লাস্টে এবং অপশান ডি বলছে প্রোটোপ্লাজমে। তাহলে কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? এর অপশানগুলো বলে দিয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, সাইটোপ্লাজমে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়, ঠিক আছে। সেলের যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমে কিন্তু গ্লুকোজ কিন্তু পাইরুভেটে ভেঙে যায়। নেক্সট কোশ্চেন বলছে, যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে? বলছে যখন একটি পিঁপড়ে আমাদের কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে? কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 1999 সালে চলে এসেছে, ঠিক আছে।
তাহলে অপশনগুলি কি বলছে, অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি বলছে মিথানল, অপশন সি বলছে ফর্মিক অ্যাসিড, অপশন ডি বলছে স্টিয়ারিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, মিথানল, ফর্মিক অ্যাসিড নাকি স্টিয়ারিক অ্যাসিড? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ফর্মিক অ্যাসিড নিঃসরণ করে। ঠিক আছে, এটা মনে রাখবে যে কোনো পিঁপড়ে যখন আমাদের কামড়ায় তখন সে কিন্তু সে কিন্তু ফর্মিক অ্যাসিড আমাদের শরীরে নিঃসরণ বা ইনজেক্ট করে দেয় বা নিঃসরণ করে। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলছে সমস্ত প্রোটিন অণুতে নিম্নলিখিত কোন মৌলগুলির উপস্থিতি থাকে? কি বলছে কোশ্চেনটি ভালো করে পড়বে। সমস্ত প্রোটিন অণুতে নিম্নলিখিত কোন মৌলগুলি উপস্থিত থাকে? দেখো বলেছে মৌলগুলির নাম বলে দিয়েছে। আচ্ছা, কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 1995 সালে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তাহলে অপশনগুলো বলে দিয়েছে। দেখো কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এই চারটের মধ্যে কোনটি কোন সমস্ত প্রোটিনের মধ্যে নিম্নলিখিত কোন মৌলগুলি এই মৌলগুলির মধ্যে কোনগুলি উপস্থিত থাকে? তাহলে এখানে বলছে বি, মানে 2 আর 3 মানে হাইড্রোজেন অক্সিজেন, 1 2 4 মানে কার্বন হাইড্রোজেন আর নাইট্রোজেন, নাকি 1 2 4 কার্বন হাইড্রোজেন আর নাইট্রোজেন? আর অপশন ডি বলছে 1 2 3 4 চারটে, অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে চারটেই। এই চারটে মৌলই আমাদের সমস্ত ধরনের প্রোটিন অণুতে দেখতে পাওয়া যায়, যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, এই চারটে অণুই দেখা যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি কিন্তু সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন বলছে মধুর প্রধান উপাদান কি? মধুর প্রধান উপাদান কি? কোশ্চেনটি ইউপিএসসি সিএসসি প্রিলিমস 1997 সালে চলে এসেছে। অপশনগুলি বলছে অপশন এ বলছে গ্লুকোজ, অপশন বি বলছে সুক্রোজ, অপশন সি বলছে মল্টোজ এবং অপশন ডি বলছে ফ্রুক্টোজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি ফ্রুক্টোজ। আমরা জানি যে মধুর মধ্যে যে প্রধান যে উপাদানটি আছে সেটি হলো ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে তাৎক্ষণিক এনার্জি যোগান দেয় কে? মানে ইনস্ট্যান্ট এনার্জি কে যোগান দেয়? ঠিক আছে, সেটাই জিজ্ঞেস করছে। কোশ্চেনটি এসএসসি 2002 সালে চলে এসে গেছে। অপশনগুলো বলছে অপশন এ বলছে ল্যাকটোজ, অপশন বি বলছে সেলুলোজ, অপশন সি বলছে মল্টোজ এবং অপশন ডি বলছে গ্লুকোজ। কি হবে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি তাৎক্ষণিক এনার্জি দেয়? ইনস্ট্যান্ট এনার্জি কে দেয়? ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু গ্লুকোজ দেয়। ঠিক আছে, গ্লুকোজ হবে হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকো, সেখানেও তোমরা দেখবে যে কি লেখা থাকে যে গ্লুকোজ। ঠিক আছে, যে গ্লুকোজ সলিউশন বা যে কোনো ধরনের গ্লুকোজ সলিউশন কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি আমাদের যোগান দেয়। তাহলে এটি একটি ভালো একটি কোশ্চেন এবং খুব কমন একটি কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, 9 নম্বর কোশ্চেন বলছে একজন কর্মরত মহিলার প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? একজন কর্মরত মহিলার প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? কোশ্চেনটি জেপিএসসি 2011 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ বলছে 30 গ্রাম, অপশন বি বলছে 37 গ্রাম, অপশন সি বলছে 40 গ্রাম এবং অপশন, আচ্ছা এটা ডি হবে, অপশন ডি বলছে 45 গ্রাম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 45 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক মহিলার বা কর্মরত প্রাপ্তবয়স্ক মহিলার ডেলি কিন্তু 45 গ্রাম প্রোটিন তার শরীরে কিন্তু প্রয়োজন। ঠিক আছে, পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন বলছে পাচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? পাচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ফ্যাট, অপশন বি বলছে গ্লুকোজ,
অপশন সি বলছে অ্যামাইনো অ্যাসিড এবং অপশন ডি বলছে গ্লাইকোজেন। কি হবে? প্রোটিন পাচনের পর কিসে ব্রেকডাউন হয়, এটি বলতে আছে কিসে ব্রেকডাউন হয়, তাহলে কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন অঙ্গে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? নিম্নলিখিত কোন অঙ্গে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে, ঠিক আছে? তাহলে অপশনগুলো দেখে না যাক। ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, পাকস্থলী অর্থাৎ স্টোমাক, লিভারের তোমরা জানো লিভারের বাংলা হচ্ছে যকৃৎ, এবং অগ্নাশয়কে ইংলিশে বলা হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে? তাহলে এর মধ্যে চারটের মধ্যে কি হবে? কোথায় কিন্তু বলছে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ক্ষুদ্রান্ত, পাকস্থলী, লিভার না অগ্নাশয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, লিভার। লিভারে কিন্তু কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে স্টোর থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে। পরের কোশ্চেন বলছে 12 নম্বর কোশ্চেন বলছে একজন অসুস্থ ব্যক্তির দেহে অ্যান্টিজেনের কি প্রভাব পড়ে? একজন অসুস্থ ব্যক্তির দেহে অ্যান্টিজেনের কি প্রভাব পড়ে? কোশ্চেনটি এসএসসি সেকশন অফিসার 1997 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। চারটে অপশন দিয়েছে, অপশনগুলো বলছে অপশন এ বলছে শ্বেত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ ডব্লিউবিসির কাউন্ট হাই হয়ে যাবে। অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি, হ্যাঁ অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি করে, ঠিক আছে? এটি বলতে চাইছে। অপশন সি বলছে দেহে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সেরামের উৎপাদন বৃদ্ধি করে। অপশন ডি বলছে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে। একজন অসুস্থ ব্যক্তিতে অ্যান্টিজেনের কি প্রভাব পড়ে? কি হবে? কি হবে সঠিক সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি করে। অ্যান্টিবায়োটিকের উৎপাদন বৃদ্ধি করে, এটি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেন বলছে গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত কিসের ঘাটতি দেখা যায়? কোশ্চেনটি এসএসসি সেকশন অফিসার 2005 সালে চলে এসেছে। বলছে একটা গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত কিসের ঘাটতি দেখা যায়? চারটে অপশন দিয়েছে। অপশন এ বলছে সোডিয়াম ক্যালসিয়াম লোহা, সোডিয়াম ক্যালসিয়াম লোহা, ম্যাগনেসিয়াম লোহা। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে ক্যালসিয়াম এবং লোহা অর্থাৎ আয়রন, ঠিক আছে? এই দুটোর অভাব সব থেকে বেশি দেখা যায় মহিলাদের দেহে। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কাকে ভালো কোলেস্টেরল হিসাবে গণ্য করা হয়? মানে একটা হয় গুড কোলেস্টেরল, একটা হয় ব্যাড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল আমরা কাকে বলি? অপশনগুলো বলছে ভিএলডিএল, ভিএলডিএল, এইচডিএল, এলডিএল আর ট্রাইগ্লিসারাইড। ভিএলডিএল, এইচডিএল, এলডিএল ও ট্রাইগ্লিসারাইড। তাহলে অপশনগুলো দেখে নিচ্ছি। এখানে বলছে গুড কোলেস্টেরল কাকে বলে? গুড কোলেস্টেরল বলে হচ্ছে এইচডিএল কে বলা হচ্ছে গুড কোলেস্টেরল, ঠিক আছে? এইচডিএল কে বলা হচ্ছে গুড কোলেস্টেরল, ঠিক আছে? আর ব্যাড কোলেস্টেরল বলা হচ্ছে এলডিএল কে, ঠিক আছে? এলডিএল ইজ দ্য এলডিএল ইজ অলসো নোন অ্যাজ ব্যাড কোলেস্টেরল, কিন্তু গুড কোলেস্টেরল কিন্তু আমরা কাকে বলি? এইচডিএল কে কিন্তু আমরা গুড কোলেস্টেরল বলে থাকি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন বলছে ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে আমরা দেখতে পাই অনিয়ন্ত্রিত কি? ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে আমরা দেখতে পাই অনিয়ন্ত্রিত। কোশ্চেনটি এসএসসি এসও অর্থাৎ সেকশন অফিসার 2006 সালে চলে এসেছে। ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে আমরা দেখতে পাই অনিয়ন্ত্রিত কি? কোষ বিভাজন, কোষ স্ফীতি, কোষ প্রদাহ এবং লাস্ট অপশন বলছে গঠন ত্রুটি। এখানে আমরা সঠিক অ্যান্সার হবে হচ্ছে
অপশন এ কোষ বিভাজন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্যান্সারের মুখ্য কারণ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। ঠিক আছে, পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন বলছে ব্লাড ক্যান্সারের অপর নাম কি? ব্লাড ক্যান্সারের অপর নাম কি? এখানে বলছে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, লিউকোপিনিয়া, পলিসাইথেমিয়া এবং লিউকেমিয়া। কি হবে? ব্লাড ক্যান্সারের অপর নাম কি? অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, পলিসাইথেমিয়া ও লিউকেমিয়া। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, লিউকেমিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন বলছে রেডিও ইমিউনো অ্যাসে অর্থাৎ রিয়া নামক থেরাপি ব্যবহার করা হয়। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007 সালে চলে এসেছে। রেডিও ইমিউনো অ্যাসে রিয়া নামক থেরাপি ব্যবহার করা হয়। অপশন এ বলছে ফুসফুসের ক্যান্সার সারানোর জন্য, অপশন বি বলছে এইডস সারানোর জন্য, অপশন সি বলছে অস্থির ফাটল সারানোর জন্য এবং অপশন ডি বলছে রক্তে অ্যান্টিবডি ও হরমোনের উপস্থিতি পরীক্ষা করার জন্য। রেডিও ইমিউনো অ্যাসে নামক থেরাপি ব্যবহার করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রক্তে অ্যান্টিবডি ও হরমোনের উপস্থিতি পরীক্ষা করার জন্য। ঠিক আছে, যখনই ইমিউনো অ্যাসে এই কথাটা আসবে তখনই মনে রাখবে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির এখানে কথা বলা হচ্ছে। এখানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন করানো হয়। ঠিক আছে, আর হচ্ছে বিভিন্ন হরমোনাল যে টেস্টগুলো থাকে সেই হরমোনাল টেস্টগুলোর জন্য কিন্তু আমরা ইমিউনো অ্যাসে করে থাকি। তাহলে এইগুলোর মধ্যে 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে কিন্তু রক্তে অ্যান্টিবডি ও হরমোনের উপস্থিতি পরীক্ষা করার জন্য। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2008 সালে চলে এসেছে। অপশন এ বলছে সুক্রোজ, অপশন বি বলছে গ্লুকোজ, অপশন সি বলছে ফ্রুক্টোজ এবং অপশন ডি বলছে মল্টোজ। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ না মল্টোজ? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে সবচেয়ে মিষ্টি শর্করা। ঠিক আছে, ফ্রুক্টোজ হচ্ছে সবচেয়ে মিষ্টি শর্করা। 19 নম্বর কোশ্চেন বলছে মানুষের রক্তে কোন শর্করা প্রচুর পরিমাণে উপস্থিত থাকে? মানুষের রক্তে কোন শর্করা প্রচুর পরিমাণে উপস্থিত থাকে? কোশ্চেনটি যে এসএসসি এসও 2008 সালে চলে এসেছে। যে এসএসসি এসও 2008 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে সুক্রোজ, অপশন বি বলছে ফ্রুক্টোজ, অপশন সি বলছে গ্লুকোজ এবং অপশন ডি বলছে ল্যাকটোজ। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি গ্লুকোজ। কারণ আমরা যখন ব্লাড টেস্ট করি দেখবে কোনো ব্যক্তির যদি সুগার লেভেল বেড়ে যায়, হাই ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, তখন আমরা একটা টেস্ট করি। সেই টেস্টটির নাম হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, মানে ওকে আমরা শর্টকাটে এফবিএস বলে থাকি। ফাস্টিং ব্লাড সুগার মানে এই টেস্ট করাতে গেলে তোমাকে ওভারনাইট ফাস্টিং থাকতে হবে, অর্থাৎ না খেয়ে রাখতে হবে, তোমাকে পেট খালি রাখতে হবে। ওর জন্য ওকে বলছে ফাস্টিং ব্লাড সুগার। ঠিক আছে, এই সুগারের মধ্যে আমরা কোন সুগারটা ডিটেক্ট করি? অবশ্যই গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজ হবে কিন্তু রাইট অ্যান্সার। সুক্রোজ, সুক্রোজ এগুলো কিন্তু ফলে, মধুতে, ঠিক আছে, এই সমস্ত সোর্সে পাওয়া যায়। এছাড়া ফ্রুক্টোজ কিন্তু আরেকটা জায়গায় আমরা দেখতে পাই, স্পার্ম, অর্থাৎ যে স্পার্ম আমরা যেটা জানি স্পার্ম, সেই স্পার্মে কিন্তু ফ্রুক্টোজ কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু মানুষের রক্তে বলেছে যেহেতু রক্তে কিন্তু গ্লুকোজ লেভেল সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, গ্লুকোজ এই শর্করাটা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, এফবিএস এছাড়া একটা টেস্ট আছে পিপিবিএস, মানে এটা কিন্তু এফবিএস করার 2 ঘন্টা পর, এফবিএস করার পর কিছুক্ষণ খেয়ে নিতে হয় হালকা কিছু খাবার, তারপরে 2 ঘন্টা পর কিন্তু এই পিপিবিএস নামক এই টেস্টটি করা হয়। মানে একটা করা হয় খালি পেটে, একটা করা হয় ভরা পেটে, ব্লাড সুগার লেভেলটা দেখা হয়। ঠিক আছে, তো আর কিছুই না, এটাই হচ্ছে ব্যাপার। পরের কোশ্চেন বলছে 20 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ টেস্ট কে আবিষ্কার করেন? ডিএনএ টেস্ট কে আবিষ্কার করেন? কি হবে? ডিএনএ টেস্ট কি আবিষ্কার করেন? অপশন এ বলছে
অপশন এ বলছে ডক্টর অ্যালেক জেফ্রিজ জেফ্রিজ। অপশন বি বলছে ডক্টর ভিকে কাশ্যপ। অপশন সি বলছে ওয়াটসন অ্যান্ড ক্রিক। অপশন ডি বলছে আহ, জ্যাগর মেন্ডেল। জ্যাগর মেন্ডেল। তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার কি হবে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে হচ্ছে অপশন সি ওয়াটসন এবং ক্রিক। আচ্ছা, ওয়াটসন ক্রিক কিন্তু ডিএনএ যে এই দ্বিতন্ত্রী পেঁচানো সেটি কিন্তু ফার্স্ট কিন্তু বলেছিলেন কিন্তু ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, যে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী পেঁচানো আকৃতির, এটি এই এই মতবাদটাও কিন্তু ওয়াটসন ক্রিক দিয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 21 নম্বর কোশ্চেন বলছে শর্করা ছাড়া আমাদের খাদ্যে শক্তির, আচ্ছা হ্যাঁ, শর্করা ছাড়া আমাদের খাদ্যে শক্তির একটি প্রধান উৎস হলো, শর্করা ছাড়া আমাদের খাদ্যে শক্তির একটি প্রধান উৎস হলো কি বলছে? কোশ্চেনটি এসএসসি টিএ 2009 সালে চলে এসেছে। অপশন এ বলছে প্রোটিন, অপশন বি বলছে ফ্যাট, অপশন সি বলছে খনিজ মৌল, অপশন ডি বলছে ভিটামিন। কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে ফ্যাট। শর্করা ছাড়া আমাদের খাদ্যে শক্তির একটি প্রধান উৎস কিন্তু ফ্যাট। ঠিক আছে, পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন বলছে অ্যানিমিয়া হলে নিম্নলিখিত কার ঘনত্ব কমে যায়? যদি আমাদের অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া মানে হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়া। হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়া। হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়া মানে কি কমে যাওয়া? লোহিত রক্তকণিকাও কমে যাওয়া। ঠিক আছে, আরবিসিও কমে যাওয়া। তাহলে কি বলছে কোশ্চেনটি? অ্যানিমিয়া হলে নিম্নলিখিত কার ঘনত্ব কমে যায়? কোশ্চেনটি এসএসসি সিপিও 2009 সালে চলে এসেছে। এখানে বলছে হিমোগ্লোবিন, কোলাজেন, হায়োগ্লোবিন এবং মায়োসিন। সঠিক অ্যান্সার হিমোগ্লোবিন। খুব ইজি একটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আচ্ছা, এখানে আমি আর হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনের সাথে সাথে আরবিসিও কমে যায় কেন? কারণ হিমোগ্লোবিন কিন্তু আরবিসির সারফেসে থাকে। আরবিসির যে সাইটোপ্লাজম, আরবিসি তো নিউক্লিয়াস থাকে না, আরবিসি হচ্ছে নিউক্লিয়াস বিহীন। তা নিউক্লিয়াস ছাড়া তার বাদবাকি যেই যে সাইটোপ্লাজম বা তার যে সারফেসটা থাকে, সেই সারফেসের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। তাহলে হিমোগ্লোবিন যদি ভাঙতে থাকে তাহলে আরবিসির সাইজে কি হয়ে যাবে? ভাঙবে, আরবিসির সাইজে ছোট হবে। তার জন্য আমি হিমোগ্লোবিন যেহেতু কমছে, আরবিসিটাও কিন্তু তার কাউন্টটা কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে। আমি কিন্তু সেই হিসাবেও বলতে মানে বললাম কথাটা। তো অনেক সময় কিন্তু হিমোগ্লোবিনের জায়গায় আরবিসিও লেখা থাকতে পারে বা লোহিত রক্তকণিকাও বলা থাকতে পারে, এগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে। বেশ, পরের কোশ্চেন দেখে না যাক। ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা দিয়ে গঠিত হয়। ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা কি দিয়ে গঠিত হয়? ঠিক আছে, কোশ্চেনটি এসএসসি সিজিএল 2010 সালে চলে এসেছে। ঠিক আছে, কোশ্চেনটি এসএসসি সিজিএল 2010 সালে চলে এসেছে। অপশানগুলো দেখে না যাক। অপশান এ বলছে ফসফোলিপিড, অপশান বি বলছে লাইপোপ্রোটিন, অপশান সি বলছে ফসফোলাইপোপ্রোটিন, অপশান ডি বলছে ফসফোপ্রোটিন। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা কি দিয়ে গঠিত হয়? ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা কি দিয়ে গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ফসফোলিপিড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফসফোলিপিড হচ্ছে সঠিক অ্যান্সার। ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা ফসফোলিপিড দিয়ে কিন্তু গঠিত হয়। পরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন বলছে 24 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে পিতামাতা, অপশন বি বলছে ধর্ষক, অপশন সি বলছে চোর, অপশন ডি বলছে সবকটি। কি হবে? কি হবে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোন কাজে ব্যবহৃত হয়? এক্ষেত্রে এই সবকটি মানে অর্থাৎ তিনটি পিতামাতা, ধর্ষক, চোর, এদের ক্ষেত্রে কিন্তু তিনটে মানে তিনজনের ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু সাসপেক্ট হিসাবে কিন্তু আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা করে থাকি। তাহলে সবকটি কিন্তু হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু এই তিনটের ক্ষেত্রেই কিন্তু আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা এই প্রযুক্তি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে সবকটির ক্ষেত্রে যেহেতু হবে, তাহলে সবকটি হবে
অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন বলছে, আচ্ছা এই কোশ্চেন করার আগে তোমাদের আমি যে কথাটা বলবো আমি, সেটা হচ্ছে তোমরা জানো যে প্রথম থেকেই শুরু করি যে আমরা একটি সিরিজ শুরু করেছি, সেই সিরিজটি হচ্ছে জীববিদ্যার একটি সিরিজ। সেই জীববিদ্যার এই সিরিজে এর আগে আমরা জীববিদ্যার 3খানা অধ্যায় কমপ্লিট করে ফেলেছি। যারা যারা ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে জীববিদ্যার যে আগের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো এবং দেখে কিন্তু নিজেরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। এবং তার সাথে সাথে আমাদের জীববিদ্যার যে সিরিজটি চলছে সেটি কিন্তু আগামী দিনেও চলবে, অর্থাৎ জীববিদ্যার যত চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অধ্যায় ভিত্তিকভাবে প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট যেগুলো চলে আসা কোশ্চেন সেগুলোই শুধুমাত্র আমরা আলোচনা করব। কারণ কি, আমরা বিগত বছরের পরীক্ষাগুলো থেকে দেখেছি যে রিপিট কোশ্চেন কিন্তু বেশি হয়। ঠিক আছে, আমরা পড়ি কিন্তু অনেক কিছু, কিন্তু অত পড়ে তো লাভ নেই। সায়েন্স থেকে রিপিট কোশ্চেন সব থেকে বেশি আসে, কারণ সায়েন্সের কিছু স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, সেই জায়গা থেকেই স্পেসিফিকভাবে কোশ্চেনগুলো আসে। তার জন্যই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট অধ্যায় ভিত্তিকভাবে আমরা চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি, যেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন অলরেডি চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা 1995, 96, 97 সালের কোশ্চেনও কিন্তু আমরা এখানে ডিসকাস করছি। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার 2021, 23, 22, হ্যাঁ 19, 18, 16 বিভিন্ন ধরনের সালের বিভিন্ন সেন্ট্রাল বলো, বিভিন্ন স্টেট লেভেল বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটে ডব্লিউবিসিএস এর কত কোশ্চেন, ধরো এসএসসির কত কোশ্চেন। ঠিক আছে, তাছাড়া তোমরা বিপিএসসির কোশ্চেন দেখতে পাচ্ছ, তাছাড়া তোমরা এছাড়া আদার্স রেলের তোমরা এক্সাম দেখতে পাচ্ছ, দিল্লি পুলিশের তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। তাহলে আমরা এমনটা না যে স্পেসিফিক কোনো একটা জায়গা থেকে করছি, সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা কোশ্চেন বাছাই করে এনে তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করছি, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে এবং যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু কোশ্চেন অনেক সময় রিপিট চলে আসে, তার জন্যই তোমাদের এরকম অধ্যায় ভিত্তিকভাবে আমার পড়ানোর উদ্দেশ্য। তাহলে আজকে আমাদের জীববিদ্যার মধ্যে যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি সেটির নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি বা জীব রসায়ন। এরপরে আমরা আরো পরপর আমরা এরপরে মোটামুটি 15 থেকে 16টা এখন আমরা অধ্যায় আমরা পাবলিশ করব। এই অধ্যায় কিন্তু আমরা প্রত্যেকটি ইম্পর্টেন্ট রাখছি। তো যারা যারা কিন্তু এখনো, আমি বলছি যারা যারা এখনো প্র্যাকটিস করছো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে এবং নিজেরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এছাড়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে আমরা একটা লাইক এবং কিছু অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা একটু মানে এটা আমাদের পাওয়া একটু কাম্য। তাই তোমাদের কাছে এটা রিকোয়েস্ট যে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কোনো রকম মতামত থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের মতামত অবশ্যই জানাবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে তোমাদের মতামতের মানে তোমাদের মতামত অনুযায়ী আমরা কাজ করা এবং তোমাদের বিভিন্ন রকম প্রবলেমের কিন্তু আমরা উত্তর আমরা কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা যারা এখনো পর্যন্ত যাদের কাছে ভিডিওটি যায়নি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ভিডিওটি পারলে তোমাদের বন্ধু এবং যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করে নেবে। এছাড়া আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ চালু করেছি, যেখানে আমরা প্রায় 2500 বিগত 2024 থেকে 25 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা আলোচনা করছি। আমরা অলরেডি 200খানা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করে ফেলেছি। যারা যারা ভিডিওটি দেখোনি তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের এই ভিডিওগুলো পাবলিশ করা আছে, তোমরা কিন্তু গিয়ে ভিডিওগুলো চেক আউট করতে পারো। ঠিক আছে, এছাড়া পরবর্তীকালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সবকটি চ্যাপ্টার থেকে কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে। ঠিক আছে, এছাড়া আমাদের চ্যানেলে আমাদের যিনি হিস্ট্রির টিচার আছে বা জিওগ্রাফির টিচার আছে তারা কিন্তু হিস্ট্রি এবং জিওগ্রাফিরও ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে পাবলিশ করবে। তো যারা যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হয়নি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের সাথে কিন্তু অতি সত্বর তোমরা যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন আমরা আলোচনা করি। আমাদের 25 নম্বর কোশ্চেন, সরি আমাদের 24 নম্বর কোশ্চেন হয়েছিল লাস্ট। আমাদের 25 নম্বর কোশ্চেন বলছে
কোন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011 সালে চলে এসেছে। অপশন এ বলছে হিলিয়াম, অপশন বি বলছে আর্গন, অপশন সি বলছে ক্রিপ্টন, অপশন ডি বলছে রেডন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, রেডন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রেডন। কোন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়? রেডনকে কিন্তু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। পরের কোশ্চেন 26 নম্বর কোশ্চেন বলছে কোন ওষুধ জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে? কোন ওষুধ জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে। কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে, ঠিক আছে? অপশন এ বলছে আইব্রুফেন, আইব্রুপেন, ঠিক আছে? অপশন বি বলছে পেনিসিলিন, অপশন সি বলছে প্যারাসিটামল, অপশন ডি বলছে কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে? আইব্রুফেন তোমরা জানো এটা একটি পেন ক্লিয়ার। পেনিসিলিন ওয়ান কাইন্ড অফ পেনিসিলিন কি বলবো, পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, কারণ পেনিসিলিন থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক। প্যারাসিটামল হচ্ছে জ্বর কমার জন্য কিন্তু সাহায্য করে প্যারাসিটামল, এটা আমরা সবাই জানি যে জ্বর হলে কিন্তু আমরা কি খুঁজি? প্যারাসিটামল, পিসিএম 650 করে আমরা পাগল হয়ে যাই ওষুধ দোকানে গিয়ে। তাহলে প্যারাসিটামল দিন বা ক্যালপল, এইগুলো কিন্তু সব কি প্যারাসিটামল হচ্ছে মেন কম্পোজিশন, ঠিক আছে? তাহলে প্যারাসিটামল কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর কর্টিকোস্টেরয়েড একদম অন কাইন্ড অফ স্টেরয়েড, তোমরা বুঝতেই পারছো। তাহলে জ্বর হলে কি আমরা স্টেরয়েড নিই? এগুলো নিই না। তাই এগুলো কিন্তু তোমরা মাথা খাটাবে, অনেক সময় তোমরা এগুলো হয়তো পড়বে না বা না জেনে যাবে, কিন্তু এগুলো নিজের একটু বুদ্ধি খাটালেই কিন্তু এগুলো করতে পারা যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন নয়। দেখো হিমোগ্লোবিন এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে। হিমোগ্লোবিন, আরবিসি, অ্যানিমিয়া, হ্যাঁ, লিউকেমিয়া, তারপরে হচ্ছে পলিসাইথেমিয়া, এগুলো কিন্তু প্রচুর আসে। ব্লাডের কম্পোজিশন গুলো জিজ্ঞেস করে, এগুলো খুব মানে রিপিট হয় কোশ্চেন গুলো, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা কিন্তু এগুলো পড়ে যাবে অবশ্যই। বলছে হিমোগ্লোবিন হলো, হিম প্লাস গ্লোবিন হলো হিমোগ্লোবিন প্রোটিন, শর্করা, ফ্যাট নাকি ভিটামিন? কি হবে? অবশ্যই হবে হিমোগ্লোবিন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, আমরা সবাই জানি, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিন, কিন্তু রাইট অ্যান্সার। হিমোগ্লোবিন কিন্তু প্রোটিন। তিনটের মধ্যে কিন্তু একটা হবে না, না হবে শর্করা, না হবে ফ্যাট, না হবে ভিটামিন, কিছুই হবে না, প্রোটিন হবে কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে? 28 নম্বর কোশ্চেন বলছে অ্যাসপারটিমিন হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা ডায়াবেটিক রোগীরা খাবারে মিষ্টতা আনার জন্য ব্যবহার করে থাকে। এটি হলো, তাহলে কি বলছে? অ্যাসপারটেম হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা ডায়াবেটিক রোগীরা খাবারে মিষ্টতা আনার জন্য ব্যবহার করে থাকে। এটি হলো এসএসসি ম্যাট্রিক লেভেল 2006 সালে কোশ্চেনটি চলে এসছে। আচ্ছা, অপশনগুলো বলছে, অপশন এ বলছে শর্করা, অপশন বি বলছে পেপটাইড, অপশন সি বলছে পলিহাইড্রিক অ্যালকোহল, অপশন ডি বলছে কি অ্যাল অ্যালকায়েড। কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে পেপটাইড, ওয়ান কাইন্ড অফ পেপটাইড। অ্যাসপারটেম হলো এক ধরনের পেপটাইড। হুম, এটা কিন্তু পেপটাইড হচ্ছে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন 29 নম্বর কোশ্চেন বলছে মানুষের আঙ্গুলের নখে কোন প্রোটিন থাকে? নখে বলছে কোন প্রোটিন থাকে। কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে। কোশ্চেনটি ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে। তাহলে অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে অ্যাক্টিন, অপশন সি বলছে গ্লোবিন, অপশন বি আচ্ছা অপশন এখানে বি হবে, অপশন বি বলছে মায়োসিন, অপশন সি বলছে গ্লোবিন, অপশন ডি বলছে কেরাটিন। তাহলে কি হবে? অবশ্যই কেরাটিন হবে। কেরাটিন ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ নখে কি থাকে? নখে, চুলে, এগুলো এই সমস্ত যেগুলো হচ্ছে আহ এগুলো তো ডেড সেল, নখ, চুল এগুলো তো ডেড সেল। তাহলে এগুলোর মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেগুলো হচ্ছে কেরাটিন, ঠিক আছে? চুলেও কিন্তু কেরাটিন থাকে। নেক্সট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন বলছে মধুতে মূলত কি থাকে? কোশ্চেনটি কিন্তু এটা আগেও আমরা একবার দেখেছি, ঠিক আছে? মধুতে কি থাকে?
মধুতে থাকে কি বলছে, প্রোটিন, শর্করা, ফ্যাট না ভিটামিন? এর মধ্যে কি হবে? এর মধ্যে হবে হচ্ছে অপশন বি। মধুর মধ্যে কি থাকে? মধুর মধ্যে থাকে হচ্ছে শর্করা, ঠিক আছে? মধুর মধ্যে থাকে হচ্ছে শর্করা, মধুর মধ্যে থাকে হচ্ছে শর্করা। পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে দ্রুত শক্তি উৎপন্ন করে? নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে, ঠিক আছে? অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে ল্যাকটোজ, অপশন বি বলছে সেলুলোজ, অপশন সি বলছে মল্টোজ, অপশন ডি বলছে গ্লুকোজ। এখানে একটু স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি এখানে কারেকশন করে দিয়েছি, ঠিক আছে? এটা হবে গ্লুকোজ। নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে দ্রুত শক্তি উৎপন্ন, মানে ইনস্ট্যান্ট এনার্জি? এটাও কিন্তু আমরা একটু আগেই এটা আমরা দেখলাম, এরকম টাইপের একটি কোশ্চেন, ঠিক আছে? তাহলে কি হবে সঠিক? ইনস্ট্যান্ট এনার্জি। ইনস্ট্যান্ট আমরা কি ড্রিঙ্ক খাই, কি খাই আমরা, কত কি খাই? গ্লুকোজ ডি বা গ্লুকন ডি, ঠিক আছে? তো ওর মধ্যে তোমরা তো টিভিতে প্রচুর অ্যাড দেখো, গ্লুকন ডি, তারপরে গ্লুকোজ ডি। হ্যাঁ, আমি কোনো কোম্পানির হয়ে কোনো অ্যাড করতে চাইছি না, এটা এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য যাতে মাথায় থাকে, আমি তার জন্যই কিন্তু আমি এই কোম্পানিগুলোর নাম আমি উল্লেখ করলাম। এটা কিন্তু কোনো পেড প্রমোশন কিছু নয়, ঠিক আছে? এখানে জাস্ট কি হবে, সব থেকে ইনস্ট্যান্ট এনার্জি তোমরা যে ড্রিঙ্ক, মানে যে ড্রিঙ্কগুলো খাও, তারপরে এখন যে বেরিয়েছে দেখবে টাটা গ্লুকোড, দেখবে ছোট ছোট বোতল বেরিয়েছে 10 টাকা দামের, ঠিক আছে? ওই যে ইনস্ট্যান্ট এনার্জি, ওর মধ্যে কি থাকে? গ্লুকোজ সলিউশন থাকে, গ্লুকোজ। ইনস্ট্যান্ট এনার্জি, মানে মানুষের ব্লাডে সব থেকে বেশি পরিমাণ কোন সুগার থাকে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ কিন্তু তোমরা দেখবে যে কোনো গরম থেকে কোনো ব্যক্তি খুব ক্লান্ত হয়ে, গরমে বা কাজবাজ করে খুব ক্লান্ত হয়ে আমরা কি দিই? আমরা কিন্তু তাকে গ্লুকন ডি দিই বা গ্লুকোজ দিই, ঠিক আছে? এরকম সলিউশন দিই যাতে সেই ইনস্ট্যান্ট একটা এনার্জি পায়, ঠিক আছে? তাহলে এটি কিন্তু, এগুলো মনে রাখবে, তোমরা মাথায় রাখবে। 32 নম্বর কোশ্চেন বলছে, কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস কি? কার্বোহাইড্রেট এর প্রাথমিক উৎস কি? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2006 সালে চলে এসেছে। বলছে জলজ প্রাণী, উদ্ভিদ সমূহ, আলকাতরা, খনিজ তেল। কি হবে? কি হবে? কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস কি হবে? কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস হচ্ছে উদ্ভিদ সমূহ। উদ্ভিদ সমূহ হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা যে ভাত খাই, ভাত মানে চাল থেকে ভাত হয়, গম থেকে আহ আটার ময়দা হয়, তারপরে জোয়ার বাজরা, ঠিক আছে? তাহলে এই সমস্ত, তারপরে ওটস, তারপরে ডালিয়া, এই সমস্ত খাবারে কি থাকে? ভরপুর কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু তাহলে কি হবে? উদ্ভিদ সমূহ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? উদ্ভিদ সমূহ, ঠিক আছে? ভাত কিন্তু একটি গুড সোর্স অফ কার্বোহাইড্রেট, এটা কিন্তু মাথায় রাখবে, ভাত, রুটি, ঠিক আছে? 33 নম্বর কোশ্চেন বলছে, চকলেটে কোন পদার্থ প্রচুর পরিমাণে উপস্থিত থাকার ফলে একে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মনে করা হয়? শর্ট কোশ্চেনটি ইম্পর্টেন্ট, এবং কোশ্চেনটি চলে এসেছে এর আগে এসএসসি ম্যাট্রিক লেভেল 2006 সালে। তাহলে কি হবে? অপশন এ বলছে কোবাল্ট, অপশন বি বলছে নিকেল, অপশন সি বলছে জিঙ্ক এবং অপশন ডি বলছে সীসা। চকলেটে কোন পদার্থ প্রচুর পরিমাণে, এটা মানে হবে প্রচুর পরিমাণে উপস্থিত থাকার ফলে একে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মনে করা হয়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সীসা। সঠিক অ্যান্সার হবে হচ্ছে সীসা। সীসার উপস্থিতির জন্য চকলেটকে কিন্তু ক্ষতিকারক বলে মনে করা হয়। 34 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেদনানাশক হিসাবে কাজ করে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেদনানাশক হিসাবে কাজ করে? এখানে বলছে, কোশ্চেনটি কিন্তু এসএসসি স্টেনোগ্রাফার 2010 সালে চলে এসেছে। অপশন এ বলছে অ্যান্টিবায়োটিক, অপশন বি বলছে অ্যানালজেসিক, অপশন সি বলছে অ্যান্টিপাইরেটিক এবং অপশন ডি বলছে ডি ডিসইনফেক্টেন্ট। ডিসইনফেক্টেন্ট, ঠিক আছে? ডিসইনফেক্টেন্ট মানে বুঝতে পারছো, যেগুলো হচ্ছে আমাদের ওই স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, এগুলো অন কাইন্ড অফ ডিসইনফেক্টেন্ট, সেটাই বলতে চাইছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিপাইরেটিক না ডিসইনফেক্টেন্ট?
নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেদনানাশক? তাহলে অপশান এটা হবে হচ্ছে বেদনানাশক হিসাবে হবে হচ্ছে অপশান বি, অ্যানালজেসিক। অ্যানালজেসিক হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন 35 নম্বর কোশ্চেন বলছে মূত্রের অস্বাভাবিক উপাদান হলো, কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2010 সালে চলে এসেছে। তাহলে অপশন এ বলছে ইউরিয়া, অপশন বি বলছে ক্রিয়েটিনিন, অপশন সি বলছে অ্যালবুমিন, অপশন ডি বলছে সোডিয়াম। মূত্রের অস্বাভাবিক উপাদান কি হবে? মূত্রের অস্বাভাবিক উপাদান কি হবে বলো? মূত্রের অস্বাভাবিক উপাদান হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন কিন্তু নর্মালি কিন্তু ইউরিনে কিন্তু প্রেজেন্ট থাকে না। এছাড়া কিন্তু ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম কিন্তু এগুলো সামান্য একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু থাকে, কিন্তু এই অ্যালবুমিন কিন্তু থাকে না। প্রোটিন কিন্তু পাওয়া যায় না ইয়েতে, ঠিক আছে, ইউরিনে। তাহলে যদি অ্যালবুমিন তাহলে যদি পাওয়া যায়, তার মানে অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো কি অন কাইন্ড অফ প্রোটিন। গ্লোবিউলিন, অ্যালবুমিন, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু তার মানে প্রোটিন রিয়াকশন হয়ে যাচ্ছে, ইউরিনের মাধ্যমে প্রোটিন পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটি কিন্তু অস্বাভাবিক একটি মানে একটা সিচুয়েশন। নেক্সট কোশ্চেন 36 নম্বর কোশ্চেন বলছে নাইট্রোজেন যুক্ত খাদ্য হলো, কোশ্চেনটি এসএসসি সিজি সিএইচএসএল 2010 সালে চলে এসেছে। বলছে নাইট্রোজেন যুক্ত খাদ্য হলো শর্করা, লিপিড, প্রোটিন, লবণ। কি হবে? নাইট্রোজেন যুক্ত খাবার হলো কি হবে? নাইট্রোজেন যুক্ত খাবার কি হবে? প্রোটিন হবে হচ্ছে রাইট আনসার। নাইট্রোজেন যুক্ত খাবার হলো প্রোটিন। নাইট্রোজেন যুক্ত খাবার হলো প্রোটিন। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু প্রোটিন হবে। পরে কোশ্চেন 37 নম্বর কোশ্চেন বলছে পেশির সংকোচনশীল প্রোটিন হলো, কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2010 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে অ্যাক্টিন মায়োসিন, অপশন বি বলছে অ্যাক্টিন ট্রোপোমায়োসিন, অপশন সি বলছে মায়োসিন ট্রোপোনিন, অপশন ডি বলছে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন। কি হবে সঠিক অ্যান্সার? পেশি সংকোচনশীল প্রোটিন হলো কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। পেশির মধ্যে যেটি উপস্থিত থাকে অ্যাক্টিন ও মায়োসিন। নিম্নলিখিত 38 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসাইল কোয়ে ডাইহাইড্রোজিনেজ প্রোস্থেটিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকে? নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসিটাইল কোয়ে ডাইহাইড্রোজিনেজ প্রোস্থেটিক গ্রুপের সাথে যুক্ত থাকে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2006 সালে চলে এসেছে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশনগুলো দেখে না যাক। অপশন এ বলছে রাইবোফ্লোভিন, অপশন বি বলছে পাইরিডক্সিন, অপশন সি বলছে নিকোটিনিক অ্যাসিড, অপশন ডি বলছে প্যান্টোথেনিক অ্যাসিড। কি হবে? রাইবোফ্লোভিন, পাইরিডক্সিন, নিকোটিনিক অ্যাসিড এবং প্যান্টোথেনিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে হচ্ছে রাইবোফ্লোভিন হচ্ছে মানে এই ভিটামিনের সাথে কিন্তু অ্যাসিটাইল কোয়ে ডাইহাইড্রোজেনের পৌষ্টিক গ্রুপের সাথে কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে, রাইবোফ্লোভিনের সাথে। 39 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক পদার্থ নয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2008 সালে চলে এসেছে, ঠিক আছে। অপশন এ বলছে বারবিটুরেটিস, অপশন বি বলছে ক্যাফিন, অপশন সি বলছে অ্যামফিটেমিন, অপশন ডি বলছে কোকেইন। কি হবে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক পদার্থ নয়? তাহলে এর মধ্যে হবে হচ্ছে বারবিটুরেটিস হচ্ছে উত্তেজনা বর্ধক পদার্থ নয়। বাদ বাকি কিন্তু সব উত্তেজনা বর্ধক পদার্থ। কোকেন, ক্যাফিন, হ্যাঁ, অ্যাম্পিটামিন, হ্যাঁ, এগুলো কিন্তু সব উত্তেজনা বর্ধক পদার্থ। 40 নম্বর কোশ্চেন বলছে তোমার দেহে কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটি লাল হয়ে যাবে? তোমার দেহের কোন পাচক রসটিতে
দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটি লাল হয়ে যাবে? অপশনগুলো বলছে, অপশন এ বলছে লালা রস, অপশন বি বলছে অগ্ন্যাশয় রস, অপশন সি বলছে পিত্তরস এবং অপশন ডি বলছে পাকস্থলী রস, অর্থাৎ স্টোমাক স্টোমাক যেটা স্টোমাক থেকে যেটা ক্ষরণ হয়, প্যানক্রিয়াটিক জুস, এটা হচ্ছে কি বাইল জুস, ঠিক আছে, লালা রস, ঠিক আছে। তাহলে অপশনগুলো সুন্দর অপশন দিয়েছে, তাহলে কি হবে তোমার? তুমি আগে ভাবো যে তুমি যখন খাদ্য গ্রহণ করো, খাদ্য গ্রহণ করার পর তোমার দেহে কি অ্যাসিড ক্ষরিত হয় এবং সেটি কোথায় ক্ষরিত হয়? আমরা সবাই জানি যে পাকস্থলীতে ক্ষরিত হয় HCl, যেটি আমাদের খাদ্যকে কি করে পচাতে এবং ব্রেকডাউন করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে পাকস্থলী রস হবে অবশ্যই। সঠিক অ্যান্সার কি হবে? পাকস্থলী রস। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পাকস্থলী রসের মধ্যে HCl থাকে। তাহলে আমরা জানি যে লিটমাস পেপার, নীল লিটমাস পেপারকে যখন আমরা অ্যাসিডের সংস্পর্শে আনবো তখন নীল লিটমাস পেপার কিন্তু লাল হয়ে যাবে। তাহলে এখানে পাকস্থলী রস হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 41 নম্বর কোশ্চেন বলছে কোনটি সরল প্রোটিন? বলছে কোনটি সিম্পল প্রোটিন? লাইসিন, লিউসিন, অ্যালবুমিন এবং লাইপোপ্রোটিন। কি হবে? কি হবে? কোনটি সিম্পল প্রোটিন? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে সিম্পল প্রোটিন। অ্যালবুমিন হচ্ছে সিম্পল প্রোটিন, ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। 42 নম্বর কোশ্চেন বলছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করার ঘটনাকে কি বলে? খুব সুন্দর একটি কোশ্চেন দিয়েছে। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কনভার্ট হচ্ছে, গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজে কনভার্ট হচ্ছে, এই এই যে প্রক্রিয়াটা, এই যে সাইকেলটা, এই সাইকেলটার নাম কি? গ্লাইকোলিসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, নিওগ্লুকোজেনেসিস। কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ হবে তখন তাকে বলছে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে, মনে থাকবে। গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজে কনভার্ট হবে তখন সে প্রক্রিয়াটা বা যে সাইকেলটা আছে সেই সাইকেলটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন 43 নম্বর কোশ্চেন বলছে একটি প্রাণীজ শ্বেতসার হলো, একটি প্রাণীজ শ্বেতসার হলো, একটি প্রাণীজ শ্বেতসার হলো। অপশন এ বলছে ল্যাকটোজ, অপশন বি বলছে সেলুলোজ, অপশন সি বলছে গ্লুকোজ, অপশন ডি বলছে গ্লাইকোজেন। কি হবে? একটি প্রাণীজ শ্বেতসার কি হবে? একটি প্রাণীজ শ্বেতসার হবে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে একটি প্রাণীজ শ্বেতসার, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 44 নম্বর কোশ্চেন বলছে যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো কি? যে শর্করাটি দুধে পাওয়া যায় অর্থাৎ মিল্কের মধ্যে যে শর্করাটা পাওয়া যায় সেটি কি? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ। কি হবে? খুব ইজি কোশ্চেন। অপশন বি হবে রাইট অ্যান্সার, ল্যাকটোজ হবে রাইট অ্যান্সার। আমরা জানি যে দুধে দুধে কোন শর্করা থাকে? ল্যাকটোজ শর্করা, তাই তো। আচ্ছা, আজকে আমাদের ভিডিও লাস্ট কোশ্চেন এবং 45 নম্বর কোশ্চেন কি বলছে সেটি দেখে নেওয়া যাক। জিওলিন ব্যবহার করা হয় অপশন এ আবর্জনা জমা জায়গায়, জিওলিন ব্যবহার করা হয় আবর্জনা জমা জায়গায়, জল পরিশোধনে, দেহের ক্ষতস্থানে এবং মাছ মাংস জীবাণুমুক্ত করার জন্য। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? জিওলিন ব্যবহার করা হয়, জিওলিন ব্যবহার করা হচ্ছে জল পরিশোধনে, ঠিক আছে। জল পরিশোধনের ক্ষেত্রে, জলকে বিশুদ্ধ করার ক্ষেত্রে কিন্তু জিওলিন ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল 45টা কোশ্চেন এবং তার সাথে সাথে আমাদের এই যে বায়োকেমিস্ট্রি বা জীব রসায়ন এই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু চ্যাপ্টারটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমরা কিন্তু জীববিদ্যার মধ্যে 4 নম্বর অধ্যায়ের বায়োকেমিস্ট্রি অর্থাৎ জীব রসায়নের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলে এসেছে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায়, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে তোমাদের মতামত কিন্তু আমাদের জানাতে পারো। আমরা তোমাদের মতামতের
চেষ্টা করব যে আমরা রিপ্লাই দেওয়ার বা তোমাদের মতামতটা আমরা মতামত অনুযায়ী কাজ করার। তাছাড়া এর পরবর্তীকালে কিন্তু জীববিদ্যার আমরা 5 নম্বর অধ্যায় নিয়ে আসব। এরপরে কিন্তু আমরা পদার্থবিদ্যা রসায়নবিদ্যাও কিন্তু শুরু করব। তাহলে যারা যারা প্র্যাকটিস করছো না সিরিয়াসলি ভাবে, তাদেরকে এখনো বলছি তোমরা খাতা পেন নিয়ে বাড়িতে কিন্তু কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এবং চেষ্টা করো যে এই কোশ্চেনগুলো নিজে নিজে কমপ্লিট মানে সলভ করার, যে কতগুলো মিলছে কতগুলো মিলছে না, ঠিক আছে। এছাড়া আমাদের এই চাকরির পড়া সহজ ইউটিউব চ্যানেলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি আমরা সিরিজের মাধ্যমে লঞ্চ করেছি, যেখানে প্রায় 2500 কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস ইয়ারের কিন্তু আমরা আলোচনা করব এবং সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পাবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফির ও ভিডিও। আস্তে আস্তে আমরা এক একটি ভিডিও লঞ্চ করব, ঠিক আছে। এবং আমাদের এছাড়া কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা অন্যরকম কন্টেন্ট কিন্তু আমরা আমাদের চ্যানেলে আনবো। তো যারা যারা আমাদের এখনো সাথে যুক্ত হয়নি তারা তাদের কিন্তু আমি রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এবং আমাদের চ্যানেলে ইউটিউবে এই ভিডিওর নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক উভয় দেওয়া থাকবে। তোমরা কিন্তু চাইলে ওই লিঙ্ক থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে যেতে পারো। সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার নোটিফিকেশান, কর্মক্ষেত্রর ডিজিটাল যে পেপারগুলো হয়, তাছাড়া বিভিন্ন যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা ওই চ্যানেলে আমরা পাবলিশ করে থাকি। তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান পেয়ে থাকবে, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, আমি এটা আশা করি। তাহলে আজকের জন্য এখানেই আমি ভিডিওটি শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য গুড বাই।